বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত ঘেঁষে ভারতীয় সেনাবাহিনীর নতুন সামরিক ঘাঁটি চালু। তড়িঘড়ি করে কুড়িগ্রাম সীমান্তে প্রস্তুত করা হচ্ছে আরও একটি ঘাঁটি। তুমুল আলোচনা দেশের সমরাঙ্গনে। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি, রাগে ক্ষোভে ফুঁসে উঠলেন কিম জং উন। নিরাপত্তা সীমা অতিক্রম করলে সরাসরি হামলার হুঁশিয়ারি। তাইওয়ান ঘিরে উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে অত্যাধুনিক বিমানবাহী রণতরী মোতায়েন করল বেইজিং। যে কোনো পরাশক্তি সমীহ করতে বাধ্য বলছেন শি জিনপিং। ফের ভেস্তে গেল তৃতীয় দফা আফগান পাক শান্তি আলোচনা, দুই পক্ষের অনড় অবস্থান। মধ্যস্থতায় ব্যর্থ ইস্তাম্বুল, যে কোনো সময় ভয়াবহ যুদ্ধের শঙ্কা। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় তেল আবিবের বর্বরতা নিয়ে টুশব্দ করছে না আরব বিশ্ব। নেতানিয়াহু সহ ৩৬ ইসরায়েলি নেতার বিরুদ্ধে তুরস্কে গ্রেপ্তারি পরোয়ানা জারি। রাজনৈতিক নাটক বলছে তেল আবিব। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তড়িঘড়ি করে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় দ্রুত সময়ের মধ্যে এই ঘাঁটি স্থাপন করে দেশটি। স্থানীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে হঠাৎ করেই এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি নতুন এই ঘাঁটি পরিদর্শন করেন। ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ঘাঁটিটি অল্প সময়ের মধ্যেই কার্যকর করা হয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় সেনাপ্রধান চোপড়ায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন। এরপর তিনি আসাম রাজ্যের ধুবড়ীর সীমান্তবর্তী এলাকায় যান এবং নতুন লাচিত বরফুকন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি ভারতের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অবকাঠামো ও কার্যক্ষমতা জোরদারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত ৪,০৯৬ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর মধ্যে সবচেয়ে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়। একদিকে চীন ও নেপাল, অন্যদিকে বাংলাদেশ। তিন দিকের ভূরাজনৈতিক চাপে এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর শীতল হতে থাকে ঢাকা দিল্লির সম্পর্ক। এমন প্রেক্ষাপটে সীমান্তে দ্রুত নতুন ঘাঁটি স্থাপনকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নয়াদিল্লির এই সামরিক তৎপরতা শুধু সীমান্ত সুরক্ষার জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে ভারতের অবস্থান শক্ত করার নতুন কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। বিশ্বজুড়ে এখন নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে সমুদ্রপথে প্রভাব বিস্তার ঘিরে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আধিপত্যের জবাব দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে চীন। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী পর্যন্ত এখন নৌবাহিনীর উপস্থিতি ও ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতা তুঙ্গে। এই সময়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে মোতায়েন করল তাদের সর্বশেষ ও সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান, যা চীনের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ব্যাপক সমুদ্র পরীক্ষার পর রাষ্ট্রপতি শি জিনপিং আনুষ্ঠানিকভাবে রণতরীটির দায়িত্ব হস্তান্তরের অনুমোদন দেন। গেল বুধবার তিনি নিজেই দক্ষিণ হাইনান প্রদেশের সানিয়া শহরে উপস্থিত থেকে ফুজিয়ান প্রদর্শন করেন। অনুষ্ঠানে চীনের নৌবাহিনী ও রণতরী নির্মাণ ইউনিটের ২,০০০-এর বেশি প্রতিনিধি অংশ নেন। চীনের তৃতীয় বিমানবাহী রণতরী ফুজিয়ান, তবে এটি প্রথম রণতরী যা সম্পূর্ণ দেশীয় নকশায় তৈরি। এর আগে দুই রুশ নির্মিত রণতরী লিয়াওনিং ও সানডং এর তুলনায় এটি অনেক বড় ও উন্নত। প্রায় ৮০,০০০ টনের এই জাহাজে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম, যা একমাত্র যুক্তরাষ্ট্রের সর্বশেষ ফোর্থ ক্লাস রণতরীতে দেখা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে ফুজিয়ান একসঙ্গে আরো বেশি ও ভারী যুদ্ধবিমান উড্ডয়ন করাতে পারবে, যার মধ্যে আছে জে-35 স্টিল ফাইটার ও প্রাথমিক সতর্কীকরণ বিমান KJ-600। ফুজিয়ান নামটি এসেছে তাইওয়ানের বিপরীত উপকূলে অবস্থিত চীনের একটি প্রদেশ থেকে, যা রাজনৈতিকভাবেও এক শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই রণতরী যুক্ত হওয়ায় চীনের নৌবাহিনী এখন আরও দূর সমুদ্র পর্যন্ত শক্তি প্রদর্শনে সক্ষম হবে। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্ব এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন সামরিক প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে। ফুজিয়ানের মোতায়েন নিঃসন্দেহে সেই প্রতিযোগিতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে।
ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক অস্থির। সীমান্তের সংঘর্ষ, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং একে অপরকে দোষারোপ সব মিলিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন প্রায় নিয়মিত ঘটনা। 2021 সালে আফগানিস্তানে ক্ষমতায় আসে বর্তমান শাসক গোষ্ঠী। এরপর থেকেই দেশ দুটির সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে। ইসলামাবাদ দাবি করে আফগান ভূখণ্ডে পাকিস্তানের নিষিদ্ধ গোষ্ঠী আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে হামলা চালাচ্ছে। এই উত্তপ্ত প্রেক্ষাপটে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে বসে দেশ দুটির তৃতীয় দফা শান্তি বৈঠক, যার মূল লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর রাখা ও সীমান্তে নতুন করে সংঘর্ষ ঠেকানো। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত বৈঠকে অংশ নেয় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আসিফ মালিক ও আফগান গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিকের নেতৃত্বে প্রতিনিধি দল। এর আগে দোহা ও ইসলামাবাদে 2 দফা আলোচনা হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। কিন্তু বৃহস্পতিবার বৈঠকের ঠিক আগের দিনই চামান সীমান্তে ফের সংঘর্ষ হয়, যাতে প্রাণ হারান অন্তত 5 জন। উভয় পক্ষই একে অপরকে হামলার জন্য দায়ী করে। পরদিন শুক্রবার ইস্তাম্বুলে আলোচনার টেবিলে বসে সেই ঘটনায় আলোচনাকে অচল করে দেয়। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানান, আলোচনা কার্যত শেষ। যুদ্ধবিরতি বহাল থাকবে যতক্ষণ আফগান ভূখণ্ড থেকে কোনো লঙ্ঘন না হয়। পাকিস্তান আরও দাবি করে, তারা আফগান সরকারকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে বলেছিল আফগান মাটি থেকে আর কোনো আক্রমণ হবে না, কিন্তু তাদের প্রতিনিধি তাতে রাজি হয়নি। ইসলামাবাদের মতে 2021 সালে দোহা চুক্তিতে সন্ত্রাস দমনের বিষয়ে যে প্রতিশ্রুতি আফগানিস্তান দিয়েছিল তা তারা মানেনি। অন্যদিকে আফগান মুখ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ বলছেন, তাদের প্রতিনিধিরা সৎভাবে ও সদিচ্ছা নিয়ে আলোচনায় অংশ নিয়েছে। আফগানিস্তানের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। জনগণ ও ভূমি রক্ষায় আফগানিস্তান সবসময় প্রস্তুত। তবে শেষ পর্যন্ত ইস্তাম্বুলের এই বৈঠক থেকেও কোনো সমাধান আসেনি। সীমান্তে আপাতত শান্তি থাকলেও উত্তেজনা এখনো জিয়ে আছে, আর আস্থার অভাবই দুই প্রতিবেশী দেশের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে আবারও যেন বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা। যুদ্ধবিরতির নামে গাজায় চলমান অবিরাম হামলা, আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল বিরোধী ক্ষোভ আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সবকিছুর মধ্যেই এবার সরাসরি তেল আবিবের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল তুরস্ক। শুক্রবার ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর অফিস জানায়, গাজায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আরও 36 জন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামিল। তুরস্কের পক্ষ থেকে আরও বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযানে ব্যাপক বেসামরিক হত্যাযজ্ঞ সংঘটিত হয়। বিশেষ করে আল আহলি বেপ্টিস্ট হাসপাতালে বোমা হামলায় শত শত মানুষ নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে সরাসরি দায়ী করা হয়েছে। এছাড়া গাজার উপর অবরোধ, চিকিৎসা ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং আন্তর্জাতিক আইন অমান্য করার অভিযোগও যুক্ত করা হয়েছে মামলায়। অপরদিকে ইসরায়েল অবশ্য তুরস্কের এই পদক্ষেপকে রাজনৈতিক নাটক বলে প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সায়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, অত্যাচারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার ছাড়া আর কিছু নয়। অন্যদিকে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি তুরস্কের জনগণ ও নেতৃত্বের মানবতা ও ন্যায়ের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাও নতুন অনিশ্চয়তায় পড়তে পারে। ওয়াশিংটন যে বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠন করতে চায়, সেখানে তুরস্কের ভূমিকা এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রায় 1 বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এবার তুরস্কের পদক্ষেপ সেই চাপকে আরো জোরালো করে তুলল, পাশাপাশি আরো একবার প্রমাণ করল গাজার ধ্বংসযজ্ঞের পরিণতি কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে বৈশ্বিক কূটনীতির প্রতিটি প্রান্তে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ।